আবার শুরু করলাম, আবার শেয়ার করলাম, তো ফাইলই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা আবার আমরা শুরু করি। হ্যাঁ, দেখি কতক্ষণ চলে এইভাবে। আচ্ছা, এখন আমরা এখন কি করব, একটা ওয়্যার আছে, লং স্ট্রেট ওয়্যার, যার ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন আমি তার থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড বের করব। ঠিক আগে যেভাবে আমি প্রমাণ করছি তার উল্টা প্রমাণটা করব। এখন আমি অ্যাম্পিয়ারস ল দিয়ে শুরু করব। বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই। আমি বলবো বি আর ডিএল যে সেম ডিরেকশনে আছে, এটা আমরা বুঝতে পারছি, কারণ এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, যেদিকে যাবে বি এর ডিরেকশনও ঠিক একই দিকে, তার মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু বিডিএল কস 0 ইকুয়াল টু বিডিএল। তার মানে আমি বাম পাশে আমি বি ডট ডিএল এর জায়গায় বি ডিএল আলাদা করে লিখে ডিএল টাকে ইন্টিগ্রেশনের ভিতর রাখতে পারি। তার মানে ডিএল ইন্টিগ্রেশন করলে কি পাবো, 2 পাই আর, কারণ এটা হলো পুরোটা 2 পাই আর পরিমাণ। তারপরে আমরা যেটা করব সেটা হলো বি 2 পাই আর ইকুয়াল টু মিউ জিরো আই, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 2 পাই আর। ঠিক এই রেজাল্টটাই আমরা কিন্তু যখন আমরা বায়োট-স্যাভার্ট ল করেছিলাম তখন পেয়েছিলাম। সো দিস ইজ ওয়ান প্রুফ যেটা আমাদের শিখতে হবে। আরেকটা জিনিস আমি একটু দেখায় দিচ্ছি, সেটা একটু দেখো। এখন একটা বলা হয়েছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট লং সলিনয়েড এর জন্য তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করো। এটা কোনটা ব্যবহার করতে হবে, আমার অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে তার আগে আমার জানতে হবে সলিনয়েড কি। সলিনয়েড হলো, দেখো একটা তার আছে, যে তারটাকে এরকম গোল 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 করে স্প্রিং এর মতো করে পেঁচানো হয়েছে, কিন্তু তারা কিন্তু একে অন্যের সাথে টাচ করবে না। তাহলে তাকে আমরা বলতে পারি দেয়ারে এটা একটা সলিনয়েড। আই পরিমাণ কারেন্ট এই সলিনয়েডের ভিতর দিয়ে গিয়ে এদিক থেকে বের হয়ে আসবে। এখন এই সলিনয়েডটা এইরকম ভাবে আটকানো থাকে। দেখো এখানে কতগুলি গোল গোল জিনিস দেখতে পাচ্ছ, উপরের যে গোল জিনিসগুলি আছে সেগুলিতে এইরকম আছে। এক মিনিট আমি আঁকার চেষ্টা করি একটু। উপরে যেগুলি আছে সেগুলিতে এরকম গোল দেওয়া আছে, এই গোলের মাঝখানে একটা এরকম বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। আর নিচে যেগুলি গোল আছে সেই গোলগুলিতে দেখো এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। এখানে একটা ক্রস দেওয়া আছে, এইভাবে একটা ক্রস দেওয়া আছে। আবার ইন্টারনেটে আনস্টেবল হয়ে গেছে, একটু বাইরে গিয়ে ক্লাস নিই। সরি, আমি একটু বাইরে নিয়ে যাচ্ছি, ল্যাপটপটা বাইরে নিলে মনে হয় ক্লাসটা ভালো নিতে হবে। আমি একটু বাইরে চলে যাই। আচ্ছা, এখানে কি তোমরা শুনতে পাচ্ছ এখন? তোমরা শুনতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই বাইরে মনে হয় একটু নেটওয়ার্কটা ভালো আছে, আমি বাইরে দাঁড়ায় ক্লাস নিই। তাহলে এখানে যে গোল বিন্দু আছে, এটা দিয়ে বোঝাচ্ছে হলো আমার একটা তার এদিক থেকে বের হয়ে আসছে, এদিক থেকে তার একটা বের হয়ে আসছে। এখানে আবার রাখতে পারছি না কারণ দাঁড়িয়ে আছি, একটা চেয়ার নিয়ে বসে নি, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এখানে একটা তার বেরিয়ে আসছে, আর এই ক্রস দেওয়ার অর্থের অংশ হলো একটা তার এদিকে ঢুকছে। তার মানে যে তারগুলি এদিক থেকে বেরিয়ে আসতেছে, যে তারগুলি একটু এদিকে বেরিয়ে আসতেছে সেগুলি ঢুকতেছে, আবার সেটা আবার ওদিকে গিয়ে আবার ঘুরে আবার আসতেছে, আবার ওখান থেকে ঠিক এইটা যেভাবে ফলো করতেছে এই জিনিসটা কিন্তু তাই। এখন আমি এটার ভিতর চারটা অংশ কেটে নিলাম, পি কিউ আর এস চারটা অংশ কেটে নিলাম, ঠিক আছে। এটা হলো দূরত্বটা হলো এল পরিমাণ। এখন আমি এটাকে ইয়ার সূত্রে ফেলবো। আমার এখন আবার একটু মুছতে হবে, এই জায়গাগুলো একটু মুছতে হবে, যেগুলিকে আমি দাগ দিচ্ছি এগুলি মুছে নিই, তাই মুছে তারপরের পৃষ্ঠায় যাই। তারপর আমরা দেখো এই সূত্রটা ব্যবহার করতেছি, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আইএন। মিউ জিরো আইএন মানে হলো এখানে এন সংখ্যক পাক আছে, এখানে কিন্তু আগে একটু কথা লেখা ছিল, আমি হয়তো মিস করে গেছি। কনসিডার এ স্ট্রেট লং সলিনয়েড অফ লেন্থ এল হ্যাভিং এন টার্ন। তার মানে ক্যাপিটাল এন পরিমাণ এখানে পাক দেওয়া আছে, আর এন হলো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। তার মানে হোয়াট ইজ স্মল এন? স্মল এন মানে হলো তোমার ক্যাপিটাল এন ডিভাইডেড বাই এল, তাই না? তার মানে হলো এন হলো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। ক্যাপিটাল এন কে আমি এল দিয়ে ভাগ করলে এখানে প্রতি একক
দৈর্ঘ্যে কি পরিমাণ টার্ন আছে সেটা আমি বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এই প্রতিটা টার্নে প্রতি একক দৈর্ঘ্যে আমি যেহেতু এল পরিমাণ নিছি, মিউ জিরো আই এন পরিমাণ কারেন্ট আছে। ধরো একটা টার্নে যদি আই পরিমাণ কারেন্ট থাকে তাহলে এন সংখ্যক টার্নে আই এন পরিমাণ কারেন্ট আছে। আর মিউ জিরো কি জিনিস? মিউ জিরো হলো আমার ওই সূত্র থেকে আসছে। সেই সূত্রে আমি দেখছিলাম যে মিউ জিরো আছে, সেটা এখনো থেকে যাবে, ঠিক আছে? তো সেই সেই সূত্রে মিউ জিরো হলো ওটা। আচ্ছা, এখন আমি আরেকটু নিচে যাই, এটাকে বুঝতে হবে। এখন আমি এই যে সমীকরণটা আছে, এটা এই ছবিটার দিকে তাকিয়ে দেখো, সমীকরণের বাম পাশের এটাকে আমি 4টা অংশে ভাগ করে নিলাম। একটা অংশকে বললাম পি থেকে কিউ, পি থেকে কিউ, কিউ থেকে আর, কিউ থেকে আর, আর থেকে এস, আর থেকে এস, এস থেকে পি। ও এখানে মনে একটু আমি মনে হয় দাগ দিয়েছিলাম, সেই দাগ মনে রয়ে গেছে, এটা একটু মুছতে হবে। এইটা মনে হয় আমি দাগ দিচ্ছি সম্ভবত। ও না না, তা তো না। ও না, রাবার কোথায়? ইরেজার এটা, এই যে, সরি, এখন ঠিক আছে। এখন তাহলে আমরা দেখো কিভাবে ভাগ করলাম। পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস, এস থেকে পি। এটা সমান সমান হলো মিউ জিরো আই এন, ডান পাশে যা ছিল তাই রইলাম। এখন দেখো পি থেকে কিউ যদি আমি কনসিডার করি, পি থেকে কিউ, তখন এখানে ডিএল হলো এই বরাবর, আর কিন্তু বিও হলো এই বরাবর, ঠিক আছে? বি ম্যাগনেটিক ফিল্ডে এইভাবে কাজ করে। তার মাঝখানে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, তার মানে বিডিএল cos 0 ইকুয়াল টু বি, এটা ডি লিখছে নাকি কি লিখলো? এটা তো এল হওয়ার কথা ছিল। ডিএল মানে এখানে ক্যাপিটাল এল হওয়ার কথা ছিল। যাই হোক, এটা পরের লাইনে গিয়ে বুঝবো এটা ঠিক আছে কিনা। আর বাকি যে কয়টা আছে সে সবগুলিতে দেখো, কিউ থেকে আর, বি ডট ডিএল এখানে হলো মাঝখানে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, এস থেকে পি এটাও 90 ডিগ্রি, এগুলো 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে মানে আমি শুধুমাত্র আর থেকে এস যেটা, ও এখানে পি থেকে কিউ বাদে আর থেকে এস দুইটা কিন্তু একই দিতে। এখানে হলো বি ইজ 0 ইনসাইড দ্য সলিনয়েড। একটা সলিনয়েডের ভিতরে, এটার ভিতরের যে জায়গাটা আছে সেই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ড কাজ করে না, তখন ম্যাগনেটিক ফিল্ড 0 থাকে। তার মানে শুধু এস থেকে আর, যে পি থেকে কিউ যে অংশটা আছে, এই অংশটা, সরি, আমি যেটা বলছিলাম, সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড থাকে না, সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড থাকে। তাহলে পি থেকে কিউ পর্যন্ত যে অংশটা আছে সেই অংশে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, বাকিগুলি সবগুলি তাহলে 0 হয়ে গেল। তাহলে আমরা পরের যাই। এখানে তাহলে আমার শুধুমাত্র কোনটা বেঁচে থাকলো? পি থেকে কিউ, যেটাকে আমি বলবো বিডিএল, এটা সমান সমান হলো বিএল, ঠিক আছে? তার মানে বিএল ইকুয়াল টু 0 0 0 ইকুয়াল টু মিউ জিরো আই এন। তাহলে বি এর মান আমি পেয়ে গেলাম মিউ জিরো এন আই, আই এন থেকে এল দিয়ে ভাগ করলে আমি স্মল এন পাই। এটা কিন্তু আমরা এই যেখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার মানে দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ সলিনয়েড। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে। তো আমরা কয়েকটা রেজাল্ট এখানে তুলে ধরছি। এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ডের কয়েকটা রেজাল্ট আমরা নেট থেকে সংগ্রহ করছি। একটা হলো একটা ওয়্যারের ভিতর থেকে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তার থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড হলো এটার আমরা প্রমাণ করছি। তো সলিনয়েডের ভিতরে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড থাকে? মিউ জিরো এন আই, সেটাও আমরা প্রমাণ করছি। এগুলি আমি প্রমাণ করিনি। এটা হলো একটা কন্ডাক্টর আছে, যে কন্ডাক্টরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড এরকম হবে, তার বাইরে ম্যাগনেটিক ফিল্ড এরকম হবে, ঠিক আছে? বাইরেরটা আমরা দেখছি কিন্তু ভিতরেরটা আমরা দেখি নাই। এটা আমার আর প্রয়োজন নেই। আর এইটাকে বলা হয় টরয়েড। টরয়েড হলো একটা গোল জিনিস যাতে তার পেঁচানো থাকে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড এরকম। জাস্ট আমরা এগুলি মনে রাখার জন্য জিনিসটা একটু দেখব। তো এই হলো গিয়ে তোমাদের এই চ্যাপ্টারের সব বিষয়বস্তু। তো আমরা আশা করি যে এখন এই তোমাদের রেকর্ডিং গুলি দিয়ে দিলে তোমরা যদি পড়তে পারো আর কি। আজকে আমাদের আসলে নেট প্রচন্ড ডিস্টার্ব করছে, যার জন্য আমি আসলে খুব একটা সুবিধা করতে পারিনি, খুবই কষ্ট হয়েছে আজকে পড়াইতে। তো আমি প্রথমে একটু স্ক্রিনশট দিয়ে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলি নিয়ে নিই।
হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিছি। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি এখন বসে আছি বাইরে, বাইরে কিন্তু নেট ঠিক আছে, ইয়ার ভিতরে নেট ঠিক নাই। আচ্ছা এখন এখন আমাদের মিড টার্ম পর্যন্ত আমাদের পড়া শেষ হয়ে গেছে। এখন আমাদের কিন্তু আরেকটা ক্লাস টেস্ট নিতে হবে। তোমরা কবে দিবে ক্লাস টেস্ট? নেক্সট ক্লাস টেস্টটা আগামী সপ্তাহে দিবে, আগামী সোমবার। স্যার মিড টার্মের ডেটটা ঠিক করে দেন মিড স্যার। টার্মের ডেটটা আমি ঠিক করব নাকি ইউনিভার্সিটি ঠিক করবে? আমি তো স্যার জানি না। আপনি করবেন, আমাদের ক্লাস টাইমের ভিতরেই হবে। না এখন প্রশ্ন এটা হলো তোমাদের 17 তারিখ থেকে শুরু, যত দূরে আমি জানি, ঠিক কি না? 19 তারিখ স্যার মনে হয়। 19 তারিখ থেকে শুরু। আজকে হলো গিয়ে তোমার 8 তারিখ। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা একটা ক্লাস টেস্ট দিয়ে দাও আগামী সপ্তাহে। তাহলে তোমার একটা চ্যাপ্টার আগে ক্লাস টেস্ট দিছো, ওটা পড়া হয়ে গেছে। আরেকটা চ্যাপ্টার যদি ক্লাস টেস্ট দাও, ওটা পড়া হয়ে যাবে। তারপর আরেকটা এই চ্যাপ্টারটা শুধু বাকি থাকবে, এটা একটু পড়বা, পড়ে তারপরে মিড টার্ম পরীক্ষা দিবা। কারণ 3টা চ্যাপ্টারের উপর আমরা ক্লাস মিড টার্ম নিব। তো ঠিক আছে, আগামী সপ্তাহে তাহলে আমরা পরীক্ষা নিই। তোমরা না হলে কিন্তু তোমাদের পড়া হবে না, ক্লাস টেস্ট নিব আগামী সপ্তাহে। সিলেবাসটা আমি তোমাদেরকে দেখায় দিই, ঠিক আছে? সিলেবাসটা আমি তোমাদেরকে এখনই দেখা দিচ্ছি। আচ্ছা আমি এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাকে সিলেবাসটা দেখাচ্ছি। আমরা এরপরে এই অংশটা পরীক্ষা নেব আগামী, ঠিক আছে? আমি যে কালার করে দিছি খেয়াল করছো? চ্যাপ্টার 2 যেটা আর কি, কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স, এই জায়গাটা আমরা আগে পড়ি নেই। সেটা তোমরা চাইলে, তোমরা যদি মনে করো 3 দিবা তাহলে 3 দিতে পারো, তবে আমার মনে হয় 2টা দিয়ে দাও, ঠিক আছে? 2 পড়া হয়ে যাক, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে নেক্সট আমরা আগামী ওটা পড়বে হলো 13 তারিখ। না 13 তারিখ কি, হ্যাঁ 13 তারিখ। 13 তারিখ আমরা এই চ্যাপ্টার 2 এর পরীক্ষা ক্লাস টেস্ট নিব। ম্যাথ থাকবে, বুঝতে পারতেছো, কিছু থিওরি থাকবে, কিছু ম্যাথ থাকবে। তারপরে তোমরা পরীক্ষাটা দিয়ে দাও। তো আমরা তারপরের দিন তোমাদের আজকে ম্যাগনেটিক ফিল্ডটা তোমরা একটু পড়ে দেখবা। যদি সমস্যা হয় আমরা তাহলে আগামী বুধবার ওয়েডনেসডেতে প্রয়োজন হলে একটা রিক্যাপ করব এটা, কারণ এটা কিন্তু একটু বুঝতে কষ্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে? সো আমরা দরকার হলে একটু রিক্যাপ করে তারপরে চ্যাপ্টারে পড়ে যাব। আগে আমরা একটু আলোচনা করব যে তোমরা কোথায় কোথায় বুঝো নাই। তোমরা যদি আমাকে একটু জানায় দাও যে এই জায়গাগুলিতে আমরা বুঝতে পারছি স্যার না। কিছু থিওরি থাকবে, কিছু ল্যাব থাকবে মানে? হ্যাঁ স্যার আপনি যে বলেন কিছু থিওরি থাকবে, কিছু ল্যাব হ্যাঁ, থাকবে। কিছু ম্যাথ থাকবে, ম্যাথ, ও ম্যাথ। অঙ্ক অঙ্ক। ওখানে তো তুমি তো সার্কিট টার্কিটের অঙ্কগুলি করছো কিছু, ঠিক জি আছে? স্যার। কিছু অঙ্ক থাকবেই, না হয়তো আর শিখতে পারবে না। ল্যাব ভাবছো নাকি? ল্যাব না, ম্যাথ থাকবে, ম্যাথ। আচ্ছা যাই হোক, এখন আমরা তাহলে আগামী স্যার বুধবার ম্যাগনেটিক ফিল্ডটা একটু একটু রিভিউ করব, কারণ আজকের ক্লাসটাতে কি হয়েছে এটা আমি নিজেই বুঝতে পারছি। স্যার হ্যাঁ প্লিজ বলো, কেউ কিছু বলছো? আমরা নেক্সট ওয়েডনেসডেতে ম্যাগনেটিক ফিল্ডটা বারবার আনস্টেবল হয়ে যাচ্ছে। নেক্সট ওয়েডনেসডেতে ম্যাগনেটিক স্যার ফিল্ডটা একটু, হ্যাঁ বলো। সিটিটা স্যার আমরা বুধবার দিন দেই। সিডি জি স্যার, বুধবার। বুধবার দিন দিলে ভালো হয় স্যার। সোমবার দিন আমাদের একটা এক্সাম আছে। স্যার আমরা তো অনেকেই হচ্ছে ল্যাব করিনি, তো স্যার আমরা করে একটু টাইমও পাবো আচ্ছা তাহলে। ঠিক আছে, বুধবার দিতে চাইলে বুধবার দাও। তাহলে তোমরা, আমি তাহলে শোনো, ম্যাগনেটিক ফিল্ড যেই চ্যাপ্টারটা, এটা তাহলে তোমাদের আগে পড়তে হবে। পড়ে আমি আজকে এটা আপলোড দিব। তোমরা একটু ক্লাসটা একটু খেয়াল করে কোথায় কোথায় বুঝে যায়নি একটু যদি বলো, তাহলে আমি আগামী সোমবারে ম্যাগনেটিক ফিল্ডটা প্রথমে একটু রিভিউ করব। কারণ আজকে আমার ধারণা যে ক্লাসটা বারবার হ্যাম্পার হয়েছে। তো আমার মনে হয় যে তোমাদের, আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডটা এটা একটু একটু রিভিউ করার পরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ঠিক আছে, এটা সমস্যা নাই তো নাকি? তোমরা একটু আমাকে আজকে ক্লাসটা আমি আপলোড করার পরে তোমরা একটু গুগল ক্লাসরুমে জানাতে পারো, বা মেসেঞ্জারে কিন্তু আমি খুঁজে পাই না, লেখাগুলি উপরে চলে যায়। তো তোমরা গুগল ক্লাসরুমে যদি একটু কমেন্ট পাঠাও যে আমি এই এই জায়গাগুলি বুঝি নাই, তাহলে আমরা আগামী
বুধবারে এগুলি আবার একটু রিভিউ করব, ঠিক আছে? সরি, সোমবারে। ওকে, তো আগামী এটা বুঝতে পারছি না, বারবার নেট আজকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, খুব অনেকবার ডিসকানেক্টেড হলো। এখন যে কি করার আছে আর বুঝতে পারতেছি না, আর নেট দেখছি খুব খুব উইক। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে শেষ করি, ঠিক আছে? ওকে, সরি অনেক ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এই তো b.dl, এই তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, এই জি স্যার, b.dl শুনতে পাচ্ছি। this is equal to this is equal to mu0 I, mu0 I। চলো স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করি। b.dl হলো the tangential the line integration of the tangential component of magnetic induction vector b, control b, এটাকে আমি ভেক্টর বানা দিই, over a closed loop এটাকে এম্পেরিক্যাল সার্কেল বলা হয় অনেক সময়, এম্পেরিক্যাল সার্কিট এইভাবে বলা হয়, is equal to the mu0 time the current passing through the circuit, এইভাবে আমরা লিখি CIR। ওকে, এটা হলো কি মোটামুটি এম্পিয়ারের ল, কিন্তু এটা তোমরা চাইলে আমি যেভাবে লিখছি তার মতো না লিখেও তুমি লিখতে পারো। এটা আমরা 1 মিনিটে প্রুফ করব। দেখো এই জিনিসটাকে তুমি পরিচিত কিনা, আমরা একটু আগেই করছি, একটা তারের ভিতর দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, ঠিক তার থেকে আর দূরত্বে আমি বি কিভাবে বের করতে হয় সেটা একটু আগে আমি শিখছি, সেটা আমরা বায়ার-সেভার্ট ল এর মাধ্যমে শিখছিলাম। সেটার মান কত পাইছিলাম? mu0 I/2πr। এখন দেখো বি যেদিকে যাচ্ছে ডিএল এর ডিরেকশন একই, ঠিক আছে? বি এবং ডিএল দুটো যদি সেম ডিরেকশনে যায়, তাহলে b.dl ইকুয়াল টু আমি লিখতে পারি b.dl cos 0 ডিগ্রি। এটা আমরা a ক্রস b, a.b ইকুয়াল টু ab cos থিটা লিখি সেই সূত্র অনুযায়ী, তাহলে সেটাকে আমি bdl লিখতে পারি, কারণ cos 0 ডিগ্রির মান 1। এখন আমি যদি ইন্টিগ্রেশন করি bdl, এদিকেও ইন্টিগ্রেশন করলাম dl গুণ করে, এই সমীকরণের বাম পাশে ডান পাশেও ইন্টিগ্রেশন করলাম dl গুণ করে, তাহলে এটা থাকলো bdl। আর এখানে dl ইকুয়াল টু কি হবে? dl হলো এই যে পুরা এই জায়গাটা সার্কামফারেন্স, এটা সমান 2πr। এটাকে গুণ করলে আমরা দেখো 2π কাটা যাবে, আর কাটা যাবে, mu0 I থাকবে। সো দিস ইজ অ্যাম্পিয়ারস ল। তার মানে অ্যাম্পিয়ারস ল ডেরিভেশন বললে তুমি এই জিনিসটা লিখলেই চলবে। তারপর আমরা চলো এই জিনিসটা আবার উল্টো ভাবে আছে, যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু লং স্ট্রেট ওয়্যার, একটা স্ট্রেট ওয়্যারের ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তার আর দূরত্বে বি বের করো, ঠিক এটার উল্টা প্রমাণ, তাই না? যে অ্যাম্পিয়ার, এটা আমরা আবার ডিসকানেক্টেড হয়ে গেছিল, দেখতে পাচ্ছ? এখন আবার আমি একটু প্রথম থেকে শুরু করি। এতটুকু আগের অংশটা কি তোমরা দেখতে পাইছিলাম? এই জিনিসটা প্রমাণটা দেখতে পাইছিলাম, b.dl ইকুয়াল টু mu0 I। আচ্ছা, আমি কি রেকর্ড করছি এখন? আমি তো এটা বলতে পারি না, এখন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, রেকর্ড হলে তো সমস্যা নেই, অন্তত তোমাদের রেকর্ডিংটা পাঁচার দিতে পারো। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু লং স্ট্রেট ওয়্যার, ঠিক আগে যেটা আমি প্রমাণ করছিলাম আবার চলে যাচ্ছে। উফ, প্রিয় ছাত্রীরা, আমরা আজকে ক্লাসটা শুরু করছি।
গতদিন আমরা একটা বায়োট-সেভার্ট ল পড়েছিলাম, সেটা থেকে আবার শুরু করব, কারণ এটা আজকে আমাদের অ্যাপ্লিকেশনটা পড়তে হবে। বায়োট-সেভার্ট ল এটা আসলে বের করে হলো আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বি, এটা বের করার জন্য একটা পদ্ধতি। গতদিন যে ছবিটা আঁকছিলাম তার মতো আরেকটা ছবি আঁকি। ধরো এটা একটা তার আছে, এই তারটা মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন আমি এই তারের মধ্যে একটা ক্ষুদ্র অংশ এতটুকু বের করে নিলাম, এইটাকে আমি বলি যে এটা আমার ডিএল। এই ডিএল এটা একটা ভেক্টর, কারণ এটার একটা দিক আছে। তো আমি এটার দিক কোন দিকে বলবো, আমার দিক বলবো না, এই বরাবর তার ঠিক এই বিন্দুতে স্পর্শক বা ট্যানজেন্ট বরাবর এটা ডিরেকশনটা থাকে। তো আমাকে ধরো বলা হয়েছে একটা পি বিন্দু আছে, এই পি বিন্দুতে এই ডিএল বিন্দুতে যে কারেন্ট আছে সেই কারেন্টের পরিমাণ হলো আইডিএল। এখন পি বিন্দুতে এই কারেন্টের জন্য কি পরিমাণ ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বি তৈরি হয় সেটা আমাকে বের করতে বলবো। আমি তাহলে প্রথমে কি করব, এটা জয়েন করব। জয়েন করে আমি বলবো দিস ইজ এ মাই ভেক্টর, দিস ইজ কল্ড আর ভেক্টর। এটা ডিরেকশন হলো আর বরাবর, এটা ডিসটেন্স হলো আর, আর ডিরেকশন হলো আর ক্যাপ। তাহলে আমরা এর আগে যেটা পড়ছিলাম সেটা থেকে আমি বের করতে পারি ডিভি ইজ এ ভেক্টর, এটার মান হবে μ0/4 পাই আই ডিএল ক্রস আর আর ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা আমরা গত দিনে পড়ছিলাম। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে ডিএল একটা ভেক্টর আর একটা ইউনিট ভেক্টর, তার মানে কি দিস ইজ এ ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর। এখন এটাকে আমরা অনেক ভাবে লিখি, যেমন ধরো আমি চাইলে ডিভি কে এইভাবে লিখতে পারি, μ0 আইটাকে বাইরে নিয়ে চলে আসলাম 4 পাই, তারপর ডিএল ক্রস আর আর স্কয়ার, এভাবে লিখি। এখন আমাকে যদি প্রশ্ন করে এই ডিবিটা এটা হলো মাত্র এতটুকুর জন্য, তাহলে পুরো তারের জন্য তোমার ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর কত, এটা বের করতে গেলে ফর ফুল ওয়্যার পুরো তারটার জন্য আমরা যদি ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বের করি তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন, এটা তো আবার হ্যাং হয়ে গেছে। সরি, মাঝখানে হ্যাং হয়ে গেছিল, এখন আবার ঠিক হয়েছে। ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর স্কয়ার। দেখো μ0 আই আমি তাহলে ইন্টিগ্রেশন করলাম। আমি যখন পুরো তারের জন্য এটা বের করার চেষ্টা করব তখন আমার করতে হবে কি, এই পুরো তার বরাবর ইন্টিগ্রেশন করে যেতে হবে। তাহলে একটা ইন্টিগ্রেশন আমার করলে তখন আমি এই পি বিন্দুতে টোটাল ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর কত সেটা আমি বের করতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ হাউ আই ক্যান ওয়ার্ক। আচ্ছা, এখন তোমার এখানে কোন জিনিসটা কি, তাহলে আমি ডিএল কে কি বলতে পারি, ডিএল ইজ নাথিং বাট an element of length, তাহলে what is ideal is amount স্যার of খাতাটা একটু ঘোলা লাগছে। ভালো লাগতেছে না, দাঁড়াও দিচ্ছি। আমি কি একটু আরেকটু করতে পারি কিনা। একটু জুম করছি কিন্তু তাতে আবার পৃষ্ঠার বাইরে চলে যাচ্ছে লেখাগুলি, তাই না? জি স্যার। জুম করলে তো হচ্ছে না, আমার তো মোবাইলের এটাই ক্যাপাসিটি। এখন কি একটু ঠিক আছে? আমি না হলে লেখাগুলো একটু বড় করে লিখি, ঠিক আছে? লেখাগুলো একটু বড় করে লিখছি। amount of current in DL. Ideal হলো
অ্যামাউন্ট অফ কারেন্ট ইন ডিএল, ডিএল পরিমাণ যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টে কি পরিমাণ কারেন্ট আছে সেটাকে আমরা বলতেছি আইডিএল। তারপরে আমরা যাই হোয়াট ইজ আর? আর ইজ কল্ড দ্য ভেক্টর from the source to the point R, from the source to point R, তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? সোর্স বলতে বোঝাচ্ছে হলো কোথায় কারেন্টটা আছে। ছবিটা তো আমি নিচে নিয়ে আসি। আমার মনে হয় ইয়াতে আমি মোবাইলের ডাটায় মনে হয় আমার যেতে হবে, কারণ এটা খুব দ্রুত ডিস্টার্ব করছে। আচ্ছা, এইটা হলো সোর্স, এটা হলো গিয়ে তোমার পি বিন্দুটা হলো ঠিক আর দূরত্বে অবস্থিত। তার মানে আমি আর বলতে বুঝাবো এটা একটা ভেক্টর যেটা সোর্স থেকে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে, ঠিক আছে? সো দিস ইজ আর। সো এখন হোয়াট ইজ মিউ জিরো? মিউ জিরো is called permeability of free space, এটা হলো ফ্রি স্পেসের পারমিয়াবিলিটি। এটার মান হলো mu 0 equal to 4 pi into 10 to the power minus 7 Newton per ampere square, ঠিক আছে? এখন what is the unit of B? So using this, the unit of B, unit of B, আমি যা লিখছি সবকিছু তোমাদেরকে আমি কিন্তু লিখে পাঠাবো। আমার কাছে যে ফাইলটা আমি কিন্তু ফাইলের থেকে পড়ছি, কাজেই তুমি আমার যদি লেখা একটু বুঝতে অসুবিধা হয় তুমি আমার কথাগুলি ফলো করো, লেখাগুলি তুমি আবার হাতে পাবা, তখন তুমি আবার ভিডিওর সাথে ম্যাচ করে দেখতে পারো যে আমার লেখাগুলির সাথে তুমি মিলাতে পারছো কিনা। দ্য ইউনিট অফ বি ইজ নিউটন। নিউটন কিসের ইউনিট? ফোর্সের, তাই না? নিউটন পার এম্পিয়ার মিটার। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় টেসলা। এটাকে আমরা বলি আবার টেসলা, TESLA, টেসলা। 1 টেসলা ইকুয়াল টু হবে 1 নিউটন ডিভাইডেড বাই 1 এম্পিয়ার মিটার, ঠিক আছে? তাহলে এটা হলো একটা ম্যাগনেটিক ফিল্ড বি এর ইউনিট। আচ্ছা, এখন আমার এই যে আমি যে সূত্রটা পড়লাম বায়োট-সেভার্ট ল, এই বায়োট-সেভার্ট লটার আমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোন কোন জায়গাটায় আমি এটা কাজে লাগাতে পারি। তো আমি একটা প্রথমে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাতে যাই। আমি তোমার একটা স্ক্রিন শেয়ার করি। জাস্ট এ মিনিট, আমি জাস্ট একটা ফাইল ওপেন করছি। ডাউনলোড করতে অনেকক্ষণ সময় নিচ্ছে, ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল করছে। তাহলে আমরা এবার স্ক্রিন শেয়ার করে দেখতেছি যে আমরা এখন কি প্রবলেমটা শেয়ার করব। এটা হলো আমাদের ক্লাস লেকচার, আজকের ক্লাস লেকচারের পৃষ্ঠা। দেখো যে আমি যা যা বলছি সবকিছু এখানে লেখা আছে, তবে আমি এখানে ডিএস বলিনি, আমি এখানে ডিএল বলছি, কারণ ডিএস আসলে সারফেসের একক, ডিএল দিয়ে
প্রকাশ করাই ভালো, কিন্তু এটা একটু নেট থেকে নিছি তার জন্য এটা ওখানে ডিএস দেখেছে। আমার যে প্রথম প্রবলেম সেটা হলো এটা, আমার প্রথম প্রবলেম হলো এটা, find the magnetic field at distance s from a long straight wire carrying a steady current I. দেখো এই যে এটা একটা লম্বা একটা তার আছে, যে তারের ভিতর দিয়ে I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তার মধ্যে একটা ক্ষুদ্র অংশ কেটে নিচ্ছি আমি, এটাকে আমি বলবো ডিএল প্রাইম। এই জায়গাটা হলো ডিএল প্রাইম। এখন এই ডিএল প্রাইম আমি পি বিন্দুতে আমি যাচ্ছি, পি বিন্দুটা হলো ডিএল প্রাইম থেকে আর দূরত্বে অবস্থিত। এখন ডিএল প্রাইম এবং পি বিন্দুর মাঝখানে অ্যাঙ্গেল হলো আলফা। তাহলে আমি চেষ্টা করব এইটাকে বায়োট-সেভার্টের সূত্রে আমি ফেলতে পারি কিনা সেটা চেষ্টা করব। এখন দুইটা ছবি আছে, এই ছবিটাতে হলো গিয়ে একটা এলিমেন্ট নিছি, আর এখানে আমার দেখাচ্ছি যে যদি একটা তার এখান থেকে এতটুকু পর্যন্ত আমি নিতে চাই, সেটা আসলে কতটুকু অ্যাঙ্গেল কভার করে। এই অংশটা θ1 পর্যন্ত কভার করবে, আর এই অংশটা θ2 কভার করবে। কাজে আমি যখন ইন্টিগ্রেশন করব তখন θ1 থেকে θ2 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি আসলে লেন্থের এই জায়গাটা আমি কভার করতে পারবো। সো লেট আস স্টার্ট দ্য প্রবলেম। ঠিক আছে, তো এটা যদিও এখানে লেখা আছে, কিন্তু আমার মনে হয় না যে লেখা থাকা জিনিসটা তুমি সহজে বুঝতে পারবে না। সো আমার কাছে মনে হয় যে আমি ছবিটা একে একে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আমরা আবার খাতায় আসি। আচ্ছা, একটু আমি আমার যে নেট আছে সেটা ওয়াইফাই থেকে আমি বরং মোবাইলের ডাটায় চলে যাই। মোবাইলের ডাটায় গেলে আমরা মনে হয় যে আরেকটু ভালোভাবে কাজ করতে পারবো। আমাকে একটু সময় দাও, কয়েকটা মিনিট, আমি একটু মোবাইলের ডাটা এটা ট্রান্সফার করি, তাহলে মনে হয় আমরা কাজ। ঠিক আছে, আজকে আমার একটু কষ্ট হবে, কারণ ওই যে মোবাইলটাকে আমি করতে পারছি না, মানে সিস্টেমের সাথে যোগ করতে পারছি না। তাহলে আবার একটু আমার মনে আঁকতে হবে, তো আমি একটু আবার আঁকি প্রয়োজন হলে। তাহলে এখানে হলো, এটা হলো ডিএল প্রাইম, ডিএল প্রাইম, আর এইখানে হলো এদিকে হলো আর। আমি কি করছি এইটাকে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তার মানে কি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছি। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরাই, তাহলে যে ভেক্টরটা আমি পাবো সেই ভেক্টরটা পৃষ্ঠার বাইরের দিকে কাজ করবে। তার মানে এই যে পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা কাজ করবে এইরকম বাইরের দিকে, পৃষ্ঠা থেকে বাইরের দিকে লম্বভাবে চলে আসবে। ঠিক আছে, তার মানে আমি লিখবো তাহলে ডিএল। আচ্ছা, এই দুটাকে গুণ করলে কি পাবো আমি জানি এ ক্রস বি ইকুয়াল টু এ বি। আমি যদি শুধু ম্যাগনিটিউড নিই, শুধু ম্যাগনিটিউড নিচ্ছি, দিক নিচ্ছি না, তাহলে আমি পাবো ডিএল প্রাইম সাইন আলফা। আর যেহেতু আর একটা ইউনিট ভেক্টর, ওটার মান 1, সেটা আমার কোনো চিন্তা করার দরকার নেই। এখন দেখো এই আলফা অ্যাঙ্গেলটা আসলে এই ভিতরে এই দুইটা অ্যাঙ্গেলের সমান, π/2 প্লাস থিটার সমান। এটা হলো π/2 প্লাস থিটা। এটা আমরা কোথায় পড়ছিলাম? আমরা এটা পড়ছিলাম ক্লাস 9-10 এ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এই ধরনের একটা কিছু পড়ছিলাম। ঠিক আছে, এটা একটু মুছি। এখন আমি এটা আর দরকার নাই, এগুলি মুছে দিই। তো এখন তাহলে আমি আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? আলফা ইকুয়াল টু হবে তাহলে তোমার আলফা ইকুয়াল টু হবে হলো আলফা ইকুয়াল টু রাবারটা কেন চলে আসছে? জাস্ট এ মিনিট, একটু। হ্যাঁ, আলফা ইকুয়াল টু হবে এই কোণ আর এই কোণ, এই দুটার যোগফল, তাই না? এই আলফা ইকুয়াল টু, তার মানে কি এটা কত? থিটা, আর এইটা হলো π/2, দুইটা মিলে তাহলে এই যদি হয় তাহলে sin π/2 প্লাস থিটা, এটাকে আমি লিখতে পারি ডিএল প্রাইম cos থিটা। ঠিক আছে, ইট ইজ ক্লিয়ার। এটা খুব একটা জিওমেট্রি, আর কিছুই না। তো এটা সহজ, এগুলিকে আমি একটু মুছি। এখন চলো আমি আরেকটু দেখি যে এই পৃষ্ঠায় এল প্রাইম কতটুকু বলা হয়েছে। এল প্রাইম হলো এখান থেকে এতটুকু পর্যন্ত হলো এল প্রাইম, এইখান থেকে এতটুকু পর্যন্ত হলো এল প্রাইম, আর থিটা হলো এটা। তার মানে এল প্রাইম ইকুয়াল, আর এস যদি এটা হয়, আমি জানি এই ত্রিভুজে tan থিটা ইকুয়াল টু হবে এল প্রাইম বাই এস, তাই না? তাহলে
tan থিটা ইকুয়াল টু যদি l প্রাইম বাই s হয় তাহলে l প্রাইম ইকুয়াল টু s tan থিটা আমি লিখতে পারি। কাজেই dl প্রাইম ইকুয়াল টু হবে, dl প্রাইম কিভাবে পাবো, আমি এই জিনিসটাকে এই লাইনটাকে আমি ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে l প্রাইম হয়ে যাবে dl প্রাইম, s হয়ে যাবে tan থিটাকে আমি ডেরিভেটিভ যদি করি তাহলে আসে হলো sec স্কয়ার থিটা। চলো আমি এটুকু লিখে দেখাই। এখানে যদি আমি করি, যেহেতু দেওয়া আছে dl প্রাইম ইকুয়াল টু s tan থিটা, s থিটা তো লিখতে পারবো কিনা বুঝতে পারতেছি না, থিটা এইভাবে লিখি থিটা, ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পারবা। তো এটা হলো l প্রাইম। তাহলে আমি যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে এটা চলে আসবে প্রথমে dl প্রাইম, সমীকরণের বাম পাশে ডেরিভেটিভ করলাম, আর ডান পাশে যদি করি তাহলে এটা আসবে s sec s, একটু স্পেস দিই, sec, এইভাবে লেখার অর্থ হলো কি স্কয়ার, sec স্কয়ার থিটা তারপর d থিটা, তাই না? এটাকে আমরা জানি যে tan থিটাকে ডেরিভেটিভ করলে sec স্কয়ার থিটা পাওয়া যায়। তার মানে এই sec স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1 ওভার cos স্কয়ার থিটা। কাজে দেখো এই লাইনটা ঠিকই আছে, dl প্রাইম ইকুয়াল টু তাহলে হবে s ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা ইনটু d থিটা। তাহলে এটাকে আমরা সহজেই শেষ করতে পারলাম। এখন আমরা আরেকটু নিচে যাই, আচ্ছা এগুলিকে মুছতে হবে, এগুলি আশা করি তোমরা তোমাদের ইয়াতে রেকর্ডিং এর ভিতর পেয়ে যাবা। এবার আমরা নিচে যাই, তাহলে আমরা এরপরে আমরা আরেকটা জিনিস পাবো, s ইকুয়াল টু r cos থিটা। কিভাবে? এই যে দেখো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে আমি যদি cos থিটা নিই, s হলো ভূমি আর হলো অতিভুজ, ঠিক আছে? তাহলে cos থিটা ইকুয়াল টু হোয়াট, s ডিভাইডেড বাই r, তার মানে s ইকুয়াল টু হবে r cos থিটা। এখন এটা থেকে সহজে আমি এটাকে যদি হোল স্কয়ার করি, s স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার থিটা, তাহলে আমি পাবো 1 ওভার r স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার থিটা বাই s স্কয়ার থিটা। এখন এগুলিকে সবগুলিকে আমি এই সূত্রটাতে বসাবো, দেখো কোথায় কোথায় কিভাবে বসাচ্ছি। মিউ 0 i বাই 4 পাই এটা থাকলো, dl ক্রস r ইকুয়াল টু আমি জানি হলো dl cos থিটা, এই যে এখান থেকে ds sin আলফা, এটা থেকে আমি তাহলে লিখবো dls প্রাইম cos থিটা লিখবো এখানে, তারপর dl প্রাইম ইকুয়াল টু s cos স্কয়ার থিটা d থিটা, এটা এখানে লিখবো। আবার এখানে নিচে একটা 1 ওভার r স্কয়ার ছিল, সেটাকে লিখবো cos স্কয়ার থিটা। তার মানে এগুলি সবগুলি মানকে আমি এখানে যদি বসাই, আর ইন্টিগ্রেশন কেন, ইন্টিগ্রেশনটা দেখো ফ্রম থিটা 1 থেকে থিটা 2, কেন ছবিটা একটু দেখা দরকার আমাদের। থিটা 1 হলো একটা লেন্থের একটা শুরু, থিটা 2 বোঝাচ্ছে হলো একটা লেন্থের শেষ। তার মানে আমি যদি লেন্থটাকে এখন যদি অ্যাঙ্গেলে আমি কনভার্ট করতে চাই, তাহলে আমার থিটা 1 থেকে থিটা 2 যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমার পুরো লেন্থটাকে কভার হবে। তুমি খেয়াল করো আমাদের সরি চলে গেলাম, তুমি যদি খেয়াল করো তাহলে দেখবো যে এখানে অ্যাঙ্গেল দিয়ে দিছি, কেন? আগে এটা ছিল লেন্থের উপর ইন্টিগ্রেশন। আমরা যদি এই ইন্টিগ্রেশনটা খেয়াল করি, এই ইন্টিগ্রেশনে ভেরিয়েবল কি ডিএল, তার মানে এটা ডিপেন্ড করতেছিল লেন্থের উপর, কিন্তু এটাকে আমি এমন ভাবে কনভার্ট করলাম, এখন ইন্টিগ্রেশনটা হয়ে গেছে থিটার উপর। তার মানে এখন আমার লিমিটগুলি থিটাতে কনভার্ট করে নিতে হবে। তো আমি যদি এই থিটাগুলি কনভার্ট করি, দেখো এটা যদি কাটাকাটি করলে শেষ পর্যন্ত এখানে থাকে cos থিটা আর 1 ওভার s, এটা নিচে আসবে। তার মানে ইন্টিগ্রেশন করার পর sin থিটা 2 মাইনাস sin থিটা 1 এটা আসবে। এখন আমি যদি বলি এই ছবিতে আমি যে তারটা নিয়েছি সেটা আমি ইনফিনিট লম্বা দেব, তার মানে এটা এখান থেকে শুরু হবে, অনেক দূর থেকে শুরু হবে, অনেক দূরে গিয়ে শেষ হবে। তাহলে থিটা 1 এর মান কত হবে? থিটা 1 এর মান হবে -π/2, কারণ এইটা এই লাইনটা তখন দেখতে এরকম হয়ে যাবে। সরি আমি একটু ছবিটা আঁকি। এই লাইনটা যদি আমি এইভাবে আঁকতে থাকি, এদিকে অনেক ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তখন থিটা 1টা কোথায় হয়ে যাবে? তখন থিটা 1টা হয়ে যাবে এই জিনিসটা হয়ে যাবে থিটা 1। এটা কত? এটা তখন আমি এটাকে লিখবো দিস ইজ মাই মাইনাস π/2,
π/2 আর এই লাইনটা কোথায় যাবে θ2 এর লাইনটা তখন যাবে এই বরাবর এরকম অনেক ইনফিনিটি পর্যন্ত দূরে পর্যন্ত চলে যেতে থাকবে তখন এই θ2 এর মানটা হয়ে যাবে θ2টা হয়ে যাবে তখন এটা হলো θ2 এটার মান কত হবে তখন এটা মান হবে π/2 তার মানে আমি যখন এই তারটাকে আমি অনেক লম্বা পর্যন্ত কনসিডার করব এই তারটা শুধু এতটুকু না তখন আমি এই তারটাকে আমি ধরে নিচ্ছি যে এই তারটা ইনফিনিটি লম্বা এদিকে ইনফিনিটি লম্বা এরকম যদি আমি ধরি তখন আমার ইন্টিগ্রেশনটা θ1 এর জায়গায় বসবে -π/2 θ2 এর জায়গায় বসবে π/2 তখন কি হবে তখন হবে কি আমি এখন এগুলো মুছে দিতে হবে না আবার এগুলো থেকে যাবে তখন আমার ইন্টিগ্রেশনটাই আমি তখন মান বসায় দিব এই যে এখানে দেখো θ1 = -π/2 তখন এই জিনিসটার মান হয়ে যাবে PR = μ0I/2πs এসটা কি এসটা হলো যেই বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ড মাপছি সেই বিন্দু থেকে তারের দূরত্ব তো এই ইকুয়েশন দিয়ে আমি বের করতে পারবো এখন হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ বি এখানে কিন্তু শুধুমাত্র আমরা মানটা বের করছি ডিরেকশনটা কি হবে এটা হলো পেজ থেকে বাইরের দিকে হবে কারণ এটা আমরা একটু আগে দেখছি যে এটা কোন রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা বের করতে পারি যে PR এর মান বাইরের দিকে এখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি এখানে দুইটা তার দেওয়া আছে একটা তার হলো এটা যার কারেন্ট হলো I1 আরেকটা তার হলো এটা যেটা যার কারেন্ট হলো I2 তাদের মাঝখানে ডিসটেন্স হলো D এখন আমি ধরো আমি এখানে একটু লেখাটা দেখি এই লেখাটাকে একটু এদিকে নিয়ে আসি তাহলে দুইটা একসাথে থাকবে ওইখানে একটা π/2 এটাকে একটু মুছতে হবে ঠিক আছে এখন দেখো আমি বলছি যে as an application let's find the force of attraction between two long parallel wires at distance d apart carrying current I1 and I2 the field at 2 due to 1 is তার মানে কি এইটাতে 1 এর জন্য কি ফিল্ড তৈরি হবে সেটা আমরা বের করতেছি সেটা হবে তাহলে ঠিক আগের প্রবলেমটা দেখি আমরা এখানের মধ্যে একটা বিন্দুকে আমি ঠিক করে নিই ধরো 2 এর মধ্যে এই বিন্দুতে আমি ফিল্ড বের করতেছি ঠিক আছে তাহলে ঠিক হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি এই বিন্দুতে যদি ফিল্ড বের করি তাহলে ঠিক আগের সূত্রটা ব্যবহার করতে পারি μ0/2π এটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে I1 ডিভাইডেড বাই ডিসটেন্স কতটুকু ডিসটেন্স আছে এটা আমি লিখলাম আর এটা কোন দিকে যাবে এটা হলো ইনটু দ্য পেজ মানে ইট পয়েন্টস ইনটু দ্য পেজ মানে পেজের ভিতরের দিকে যাবে দ্য লরেন্স ফোর্স ল এটা আমরা আগে পড়ছিলাম তাহলে আমরা একটা প্রেডিক্ট করতে পারি যে এটা কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে সেটা আমরা পাবো হলো এখানে ভিতর কি লাগবে এইখানে ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং I1 এর জন্য কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে I2 * B ইন্টিগ্রেশন অফ DL এটার মান কি হবে বলতে পারো এটার মান হবে ইনফিনিটি কেন কারণ আমি যে DL এর ইন্টিগ্রেশন করতেছি আমরা কিন্তু ধরে নিয়েছি যে I2 এটার লেন্থ হলো ইনফিনিটি তার মানে এইটা ইন্টিগ্রেশন করলে এই DL এরটা ইন্টিগ্রেশন করলে আমরা একটা ইনফিনিটি মান পাবো কিন্তু তাহলে আমরা আমাদের তো কাজ হলো না আমাদের তাহলে অন্য কিছু বের করার চেষ্টা করি আমরা বের করি ফোর্স পার ইউনিট লেন্থ হলে এই টার্মটা আমার আর লিখতে হবে না কারণ আমি লেন্থ দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে μ0/2π I1 I2/D কাজে এটাই হলো দুটো তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই পরিমাণ ফোর্স তাদের মধ্যে অ্যাপ্লাই হয় তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন শিখলাম কি কোন একটা তার থেকে s দূরত্বে কোন বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা বের করা শিখলাম আবার ঠিক একই জিনিস ব্যবহার করে দুইটা প্যারালাল তার তাদের মাঝখানে কি পরিমাণ ফোর্স অফ অ্যাট্রাকশন থাকতে পারে সেটা আমরা পার ইউনিট লেন্থ সেটা শিখলাম আচ্ছা যদি এখানে কারেন্টগুলি দুই দিকে যেত যেমন ধরো ছবি আকারে এটা আসতেছে না
ধরো একটা কারেন্ট যদি এরকম হতো, একটা কারেন্ট এদিকে যাচ্ছে, সরি এটা বাঁকা হয়ে গেছে, ধরে নাও যে এটা সোজা, আরেকটা কারেন্ট এদিকে আসছে, তখন কি হতো? তখন হলো যে ফোর্সটা আছে সেই ফোর্সটা রিপালসিভ হতো। এখন কিন্তু এটা কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স, একে অন্যকে আকর্ষণ করবে। কিন্তু এরকম যদি কারেন্টটা দুই দিকে যেত, কারেন্টটা যদি দুই দিকে যেত, তাহলে তাহলে এটা একটু মুছে দিই। কারেন্টটা যদি দুই দিকে যায়, তাহলে তাদের তাদের মাঝখানে ফোর্সটা হলো, তাদের মাঝে ফোর্সটা হলো রিপালসিভ। ঠিক আছে, সো এটা একটা জিনিস শিখলাম। তারপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করবো, সেটা তার নিচে আছে, সেটাকে সেখানে যাই। এগুলিকে মুছতে হবে, না হয় এখান থেকে সরতে দেবে। ওকে, আচ্ছা এবার আমরা নিচে যাই, আরেকটা প্রবলেম শিখি। এটাকে আমি একটা আলাদা পৃষ্ঠায় লিখি। দেখো, বলছে find the magnetic field at distance z above the center of a circular loop of radius r which carries a steady current I. ধরো এই যে এই লুপটা আছে, এই লুপটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে কি পরিমাণ? I পরিমাণ। এখন আমাকে বলছে যে এই বিন্দু থেকে ঠিক মাঝখানে যে সেন্টারটা আছে, এই সেন্টার থেকে জেড পরিমাণ উপরে তোমার ম্যাগনেটিক ফিল্ড কত, এটা বের করতে আমাকে বলা হয়েছে। ঠিক আছে, তো আমি যেটা করব সেটা হলো গিয়ে, দেখো আমি প্রথমে একটা ছোট অংশ কেটে নেই। আমি এখানেই ছবি আঁকবো, তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এই একটা দেখো ছোট অংশ আমি এখান থেকে কেটে নিই। এটা তো ঠিক হলো না, এটা দিয়ে আমি একটু এটা দাগই দিই, সবচেয়ে ভালোভাবে দাগ দিই। ধরো আমি একটা ছোট অংশ কেটে নিলাম এইখান থেকে এতটুকু। ঠিক আছে, একটা ছোট অংশ কেটে নিলাম, এটাকে আমি বললাম এটা আমার ডিএল। ডিএল, ঠিক আছে, এলটাকে আমার একটু বোল্ড করব, কারণ হলো বোল্ড করা যাচ্ছে না। এটা হলো এটা একটা ভেক্টর, এটা ডিরেকশন কোন দিকে হবে? এটা ডিরেকশন হবে এই বরাবর, কিন্তু এটা সাইজ ঠিক করতে হবে। ঠিক, আচ্ছা এটা ডিরেকশন কোন দিকে হবে? ডিএল এর ডিরেকশন এই বরাবর, কারণ এটা স্পর্শক বরাবর কাজ করে। ঠিক আছে, তাহলে ডিএল এর ডিরেকশন এদিকে, আর আর এর ডিরেকশন হলো এই বরাবর। এখন তাহলে আমরা যদি ডিএল কে আর এর উপর তুলি, ডিএল কে আর এর দিকে ঘোরানোর চেষ্টা করি, তাহলে তাহলে হোয়াট শুড বি দ্য ডিরেকশন অফ ডিবি? আচ্ছা এখানে কিন্তু লেখা আছে ডিআই প্রাইম। হোয়াট ইজ ডিআই প্রাইম? এটাও একটু আমার বোঝার দরকার আছে। ডিআই প্রাইম আসলে ডিআই প্রাইম এটা আসলে নাথিং বাট আই ডিএল। ঠিক আছে, আই ডিএল প্রাইম, এটার অর্থ হলো গিয়ে আমি যে কারেন্ট এলিমেন্ট আছে, ডিএল প্রাইম হলো একটা লেন্থের একটা অংশ, সেখানে কি পরিমাণ কারেন্ট আছে সেটাকে গুণ করলে আমি একবারে ওটাকে ডিআই প্রাইম লিখি। এই জিনিসটা আমার একটু মাথার ভিতরে রাখতে হবে। তার মানে দিস ইজ ডিআই প্রাইম, আর এটা হলো আর। তাহলে আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে ডিরেকশন অফ দিস থিং, ডিরেকশন অফ ডিআই ইনটু আর। মনে রাখতে হবে এটা ভেক্টর। এখন তাহলে এই দুইটার ডিরেকশন কোন দিকে যাবে খেয়াল করো। এটা হলো এই বরাবর, এটা হলো এই বরাবর, তাদের মাঝখানে কিন্তু এখন ডিআই কে আমার আর বরাবর যদি আমি ঘুরাই, ডিরেকশনটা এমন দিকে হবে যে এই দুটারই লম্ব বরাবর থাকে। তার মানে দেখো এই বিন্দু থেকে এই বরাবর ডিবি কাজ করছে। আমি একটু ছবি আঁকি, এখান থেকে ধরো আমরা ডিবিটা কাজ করছে এই বরাবর। কারণ তোমার কিন্তু মনে হতে পারে যে এইটার এটা প্যারালেল, আসলে কিন্তু তা না।
এইটা কিন্তু তোমার এই সারফেসের মধ্যে আছে, এটা হলো এই বরাবর। আসলে এটা একটা, ধরো এই জিনিসটা যদি মাটিতে থাকে, ডিআই প্রাইম কিন্তু আসলে মাটিতে অবস্থান করতেছে, আর এটা হলো উপর দিকে চলে যাচ্ছে। ডিবির ডিবির অ্যাঙ্গেল হলো আর ভেক্টর এবং ডিআই প্রাইম ভেক্টর দুইটার সাথে 90 ডিগ্রি। এটা থ্রি ডাইমেনশন ছবি দেখে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু একটু কল্পনা করা দরকার আছে। এই ডিআই প্রাইম এই জিনিসটা কিন্তু আমি যেটা দেখাচ্ছি, একটা সার্কেল করে দেখি, এইখানে যতটুকু এই জায়গাটা, তোমরা কি এটা একটা হাইলাইট করছে একটা জায়গা দেখতে পাচ্ছ, যে হাইলাইট করছি এই জায়গাটা সম্পূর্ণ ধরো আছে একটা টেবিলের উপরে, ধরে নাও এটা এটা আছে একটা টেবিলের উপর, টেবিলের উপর ঠিক মাঝখানে এই বিন্দুটা হলো ঠিক তার মধ্যবিন্দু, আরটা আছে হলো টেবিলের এই এই যে একটা অংশ কেটে নিছি তার সাথে লম্বভাবে আছে আর ডিবি অংশ আছে এইভাবে। এইটা কিন্তু একদম কোনোভাবেই ভেবে নিবা না যে ডিএল প্রাইম এবং ডিআই প্রাইম এবং ডিবি দুইটা একই দিকে আছে, দুইটা কিন্তু একই দিকে নাই। তাহলে এখন আমি যদি কোথাও ডিবিটা আঁকি, দেখি আঁকার চেষ্টা করি, ডিবিটা আঁকি, ধরো আমি ডিবিটা আঁকছি এই বরাবর আমার একটা ডিবি আছে, এই ডিবির এই লাইনের সাথে বাঁকা হয়ে গেল, এই লাইনের সাথে তার অ্যাঙ্গেল হলো এটা হলো, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। থিটাটা শুধু টি দিয়ে প্রকাশ করি, থিটা তো আমি লিখতে পারবো না মনে হচ্ছে, দাঁড়াও দেখি তো আপনার থিটা লেখা যায় কিনা একটু দেখি। না, থিটা লেখা যাচ্ছে না এখানে। এটা আমি ধরে নেই দিস ইজ মাই অ্যাঙ্গেল থিটা। তাহলে আমি এটাকে দুইটা অংশে ভাগ করে নিতে পারি, একটা অংশ যাবে এই বরাবর, এটাকে আমি বলবো ডিবি কস সাইন থিটা, আর এদিকে এই বরাবর যেদিকে যাবে, এই দিকটা যেদিকে যাবে সেটাকে আমি লিখবো ডিবি কস, এটাকে আমি বলবো ডিবি কস থিটা। তাহলে তুমি চিন্তা করো যে এই যে এখানে যে অংশটা আছে তার জন্য আমি একটা ডিবি সাইন থিটা পেলাম, এই বরাবর, ঠিক আছে। আর যদি আমি অন্যদিকে একটা অংশ কেটে নেই, এখানে আরেকটা অংশ কেটে নিই, এইখানে একটু অংশ কেটে নিই, তার জন্য আমি যদি এখানে আবার ডিবি কম্পিউট করি, তাহলে আমি কিন্তু আরেকটা ডিবি পাবো যার ডিরেকশন হবে এই বরাবর। এটাকে আমি বলবো দিস ইজ অলসো ডিবি সাইন থিটা, আর এটাও হবে ডিবি সাইন থিটা। দুইটা বিপরীতমুখী, তাই না? এটা একটু স্মল বি দিয়ে দিছি, তার মানে এটা কি করবে, একে অন্যকে ক্যান্সেল করবে, তার মানে এটা কি করবে, একে অন্যকে ক্যান্সেল করে দিবে, তাই না? ক্যান্সেল করে দিবে, তাহলে থাকবে কি, শুধু থাকবে ডিবি কস থিটা, এই জিনিসটা থাকবে, শুধু এই জিনিসটা থাকবে, বাকি অংশগুলি সবগুলি ক্যান্সেল হয়ে যাবে। যত ডিবি সাইন থিটা আছে সেগুলি যেহেতু বিপরীতমুখী, সেগুলি ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু প্রতিটা এলিমেন্টের জন্য দেখবে যে এখানে এদিকে একটা কম্পোনেন্ট কাজ করতেছে, সেই কম্পোনেন্টকে আমরা বলি ডিবি কস থিটা, সেই জিনিসটা আমার সব সময় থাকবে। তো এখন
এখন আমরা তাহলে ক্যালকুলেশনটা একটু সামনে অ্যাডভান্স করতে পারি। আমরা তাহলে এটাকে আমরা একটু ইন্টিগ্রেশনে লিখি। আচ্ছা, আমার এখন কিন্তু সবকিছু মুছে দিতে হবে, না আমি আমাকে এই পৃষ্ঠা থেকে সরতে পারবো না। তো আমি এগুলি সব মুছে দিচ্ছি, তোমরা এগুলি সবই ইয়াতে পেয়ে যাবা, রেকর্ডিংটাই পেয়ে যাবা। ঠিক আছে, আমি সব মুছে দিচ্ছি, কারণ এগুলি না মুছলে আমি আর সামনের পৃষ্ঠায় যেতে পারবো। এই দিকটা রাইট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটাকে মুছে দিলাম। তার মানে আমার শুধুমাত্র ডিবি cos থিটাটাই টিকে থাকলো। দেখো এইখানে আমি এগুলি যদি সবকিছু বসাই মিউ 0 I 4 পাই dl প্রাইম r স্কয়ার cos থিটা, এখানে কিন্তু সবকিছু আসছে হলো আমার ইকুয়েশন থেকে। ইকুয়েশনের ভিতর আমার শুধুমাত্র এই কয়টা অংশ টিকে ছিল, dl প্রাইম। আমার ইকুয়েশনটা একটু আবার দেখা উচিত, ইকুয়েশনটা না দেখলে আসলে জিনিসটা বোঝা কঠিন হবে। আমরা ইকুয়েশনটা কোথাও থেকে কপি করে নিয়ে আসে কাছে রাখি। এই ইকুয়েশনটাকে এটাকে আমি কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসলে আমার বুঝতে সুবিধা হবে। আমি এটার আগে এটাকে রাখলাম। এখন আমি দেখো কি করতে যাচ্ছি। The field dB attributable to the segment dl prime points as shown, এই যে এটার জন্য dB কোথায় আছে সেটা দেখাচ্ছে। তো as we integrate dl prime around the loop dB sweeps out a cone, এটা একটা কোণের মতো দেখাবে dBটা। এই যে dBটা উপরে dBটা আছে, এটা একটা কোণ আইসক্রিম যেমন দেখায় সেরকম দেখাবে। The horizontal components cancel, এই যে আমি যে বলছি dB sin theta, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা পুরো সব ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টস কম্বাইন, সবগুলি ভার্টিক্যাল কম্পোনেন্ট একসাথে যোগ হবে। তাহলে কি হবে, এই যে ইকুয়েশনে মিউ 0 I 4 পাই এইটা ঠিকই থাকলো। এই ইন্টিগ্রেশনে তোমার ডিএল প্রাইম শুধু cos থিটাটা থাকবে, sin থিটা কিন্তু সুইপস আউট হয়ে গেছে, বের হয়ে গেছে। এখন আমার দেখো এই ইকুয়েশনে এই ইন্টিগ্রেশনে আর স্কয়ার একটা কনস্ট্যান্ট, এই যে এই ডিসটেন্স এটা সবসময় সমান থাকবে। এই যেখানে যে দেখতে পাচ্ছ এই ডিসটেন্সটা, এটা কখনোই চেঞ্জ হবে না। থিটা কখনো চেঞ্জ হবে না। তার মানে এই দুইটা কনস্ট্যান্ট, এই দুইটাকে যদি আমি বাইরে নিয়ে যাই তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএল প্রাইম থাকবে। এখন ডিএল প্রাইমের মান কত? ডিএল প্রাইম হবে এই গোটা জায়গাটার, এই গোটা জায়গাটার সার্কামফারেন্স হবে 2 পাই আর। তার মানে এখানে শুধুমাত্র ডিএল প্রাইম 2 পাই আর চলে আসবে। আর দেখো সবকিছু আমি মান বসাইছি, 2 পাই আর বসানো হয়ে গেছে। এখন cos থিটা ইকুয়াল টু কত? cos থিটা ইকুয়াল টু কত হবে এই ইয়াতে? এটা হবে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে r ডিভাইডেড বাই ক্যাপিটাল R ডিভাইডেড বাই স্মল r। স্মল r মানে কি √r² + z²। জাস্ট আমি এখানে বসা দিলাম, বসা দেওয়ার পরে দিস ইজ দ্য রেজাল্ট। সো আমি তাহলে z বিন্দুতে ঠিক z দূরত্বে এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত এটা আমি বের করে ফেলছি। এখানে একটা প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা কি, ঠিক এইখানে কত ম্যাগনেটিক ফিল্ড আমি কি এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো কিনা? ঠিক এই যে কেন্দ্রবিন্দু যেটা দেখাচ্ছি সেখানে কি আমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো? আমি যদি চাই অবশ্যই পারবো। আমি তখন এই সমীকরণটাতে z এর মান 0 বসায় দিব, তাহলেই আমি ঠিক এই কেন্দ্রবিন্দুতে কত ম্যাগনেটিক ফিল্ড এটা বের করে ফেলতে পারবো। সো আমাদের এই দুইটাই আমাদের আসলে শেখার ছিল যে বায়ার-সেভার্ট ল থেকে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড বের করে। আমরা দুইটা एग्जांपल শিখলাম। এগুলি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা এর আগে যা পড়ছি তার ভিতর বেশি ইম্পর্টেন্ট ছিল ইকুয়েশন অফ কন্টিনিউটি, তারপর বায়ার-সেভার্ট সূত্র এবং তার অ্যাপ্লিকেশন, দুইটা অ্যাপ্লিকেশন শিখলাম। এখন আমরা আরেকটা সূত্র শিখব, এইটা শিখে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব এবং মিড টার্ম পরীক্ষায় আমরা ঠিক এতটুকু পর্যন্তই থাকবে। চলো আমরা আরেকটা সূত্র শিখি। এটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সূত্র। এটাকে লিখছে এইভাবে, এটা লেখাটা কেমন জানি দেখাচ্ছে। এটা হলো পাথ ইন্টিগ্রাল। আচ্ছা চলো আমরা এক কাজ করি, এটাকে ফেলে রাখি, ফেলে রেখে নিজেরা লিখি।
নিজেরা লিখলে আমরা আর একটু ভালো বুঝতে পারবো। আচ্ছা, এইটাকে বাদ দিয়ে আমি নিজেই লিখি, এটা পরে দেখবো। আমরা আগে অ্যাম্পিয়ার্স এর সূত্রটা একটু লিখবো, আমি একটু বড় করে নিই। অ্যাম্পিয়ার্স ঠিক আছে, সূত্রটা বলতেছে এরকম। আগে আমি চলো একটা সূত্রটা ইকুয়েশনটা লিখি। এটা হলো একটা এমন একটা ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা হবে হলো অন, সাপোজ এটা দিলাম, এখানে দিয়ে এখানে আমি বললাম যে দিস ইজ মাই সি। আচ্ছা, এটা একটা ক্লোজ ইন্টিগ্রেশন হবে, কাজে এটাও বাদ এইভাবে দিলে হবে না। তাহলে আমি ক্লোজ ইন্টিগ্রেশন দিলে আমরা যেভাবে লিখবো সেটা হলো এরকম, এইটা দিয়ে দিই। এটা একটা ক্লোজ ইন্টিগ্রেশনের চিহ্ন দিলে মাঝখানে যে চিহ্নটা আছে এটা হলো ক্লোজ ইন্টিগ্রেশন। এখানে একটা সি লিখলাম, সি হলো লাইন ইন্টিগ্রেশন। তারপরে আমি লিখবো এটাকে একটা ভেক্টর দিয়ে লিখতে হবে। ভেক্টর হলো এরকম বি ডট আচ্ছা, সরি একটু মনে হয় আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তোমরা তো আসছো না, তাই না? আমি আবার স্ক্রিন শেয়ারটা করে আবার এখানে লেখা শুরু করি। এটা বি ডট ডি। ওকে, সরি অনেক ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এই তো বি ডট ডিএল। এই তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, এই বি ডট জি স্যার, ডিএল শুনতে পাচ্ছি। this is equal to this is equal to mu 0 I, mu 0 I। চলো স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করি। B dot DL হলো the tangential the line integration of the tangential component of magnetic induction vector B, control B, এটাকে আমি ভেক্টর বানা দিই, over a closed loop এটাকে এম্পেরিক্যাল সার্কেল বলা হয় অনেক সময়। এম্পেরিক্যাল সার্কিট এইভাবে বলা হয়। is equal to the mu 0 time the current passing through the circuit, এইভাবে আমরা লিখি CIR। ওকে, এটা হলো কি মোটামুটি অ্যাম্পিয়ারের ল, কিন্তু এটা তোমরা চাইলে আমি যেভাবে লিখছি তার মতো না লিখেও তুমি লিখতে পারো। এটা আমরা 1 মিনিটে প্রুফ করব। দেখো এই জিনিসটাকে তুমি পরিচিত কিনা, আমরা একটু আগেই করছি। একটা তারের ভিতর দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, ঠিক তার থেকে আর দূরত্বে আমি বি কিভাবে বের করতে হয় সেটা একটু আগে আমি শিখছি। সেটা আমরা বায়ার-সেভার্ট ল এর মাধ্যমে শিখছিলাম। সেটার মান কত পাইছিলাম? mu 0 I by 2 pi r। এখন দেখো বি যেদিকে যাচ্ছে ডিএল এর ডিরেকশন একই, ঠিক আছে? বি এবং ডিএল দুটো যদি সেম ডিরেকশনে যায় তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু আমি লিখতে পারি বি ডিএল cos 0 ডিগ্রি। এটা আমরা a ক্রস বি, a ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা লিখি সেই সূত্র অনুযায়ী। তাহলে সেটাকে আমি বিডিএল লিখতে পারি, কারণ cos 0 ডিগ্রির মান 1। এখন আমি যদি ইন্টিগ্রেশন করি বিডিএল, এদিকেও ইন্টিগ্রেশন করলাম ডিএল গুণ করে, এই সমীকরণের বাম পাশে ডান পাশেও ইন্টিগ্রেশন করলাম ডিএল গুণ করে, তাহলে এটা থাকলো বিডিএল। আর এখানে ডিএল ইকুয়াল টু কি হবে? ডিএল হলো এই যে পুরা এই জায়গাটা সার্কামফারেন্স, এটা সমান সমান 2 পাই আর। এটাকে গুণ করলে আমরা দেখো 2 পাই কাটা যাবে আর কাটা যাবে, mu 0 I থাকবে। সো দিস ইজ অ্যাম্পিয়ারস ল। তার মানে অ্যাম্পিয়ারস ল ডিরাইভেশন বললে তুমি এই জিনিসটা লিখলেই চলবে।
তারপর আমরা চলো এই জিনিসটা আবার উল্টো ভাবে আছে যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু লং স্ট্রেট ওয়্যার, একটা স্ট্রেট ওয়্যারের ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তার আর দূরত্বে বি বের করো। ঠিক এটার উল্টা প্রমাণ, তাই না? যে এম্পিয়ার, এটা আমরা আবার ডিসকানেক্টেড হয়ে গেছিল, দেখতে পাচ্ছ এখন? আবার আমি একটু প্রথম থেকে শুরু করি। এতটুকু আগের অংশটা কি তোমরা দেখতে পাইছিলাম? এই জিনিসটা প্রমাণটা দেখতে পাইছিলাম, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই। আচ্ছা আমি কি রেকর্ড করছি এখন? আমি তো এটা বলতে পারি না। এখন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা রেকর্ড হলে তো সমস্যা নেই, অন্তত তোমাদের রেকর্ডিংটা পাঁচার দিতে পারো। আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু লং স্ট্রেট ওয়্যার, ঠিক আগে যেটা আমি প্রমাণ করছিলাম আবার চলে যাচ্ছে। উফ, আবার শুরু করলাম, আবার শেয়ার করলাম, তো ফাইলই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা আবার আমরা শুরু করি। হ্যাঁ দেখি কতক্ষণ চলে এইভাবে। আচ্ছা এখন আমরা এখন কি করব, একটা ওয়্যার আছে লং স্ট্রেট ওয়্যার যার ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন আমি তার থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড বের করব। ঠিক আগে যেভাবে আমি প্রমাণ করছি তার উল্টা প্রমাণটা করব। এখন আমি এম্পিয়ারস ল দিয়ে শুরু করব, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই। আমি বলবো বি আর ডিএল সেম ডিরেকশনে আছে, এটা আমরা বুঝতে পারছি, কারণ এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি যেদিকে যাবে বি এর ডিরেকশনও ঠিক একই দিকে, তার মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু বিডিএল cos 0 ইকুয়াল টু বিডিএল। তার মানে আমি বাম পাশে আমি বি ডট ডিএল এর জায়গায় বি ডিএল আলাদা করে লিখে ডিএল টাকে ইন্টিগ্রেশনের ভিতর রাখতে পারি। তার মানে ডিএল ইন্টিগ্রেশন করলে কি পাবো, 2 পাই আর, কারণ এটা হলো পুরোটা 2 পাই আর পরিমাণ। তারপরে আমরা যেটা করব সেটা হলো বি 2 পাই আর ইকুয়াল টু মিউ জিরো আই, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 2 পাই আর। ঠিক এই রেজাল্টটাই আমরা কিন্তু যখন আমরা বায়োট-সেভার্ট ল করেছিলাম তখন পেয়েছিলাম। সো দিস ইজ ওয়ান প্রুফ যেটা আমাদের শিখতে হবে। আরেকটা জিনিস আমি একটু দেখায় দিচ্ছি, সেটা একটু দেখো। এখন এটা বলা হয়েছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট লং সলিনয়েড এর জন্য তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করো। এটা কোনটা ব্যবহার করতে হবে? আমার এম্পিয়ারের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে তার আগে আমার জানতে হবে সলিনয়েড কি। সলিনয়েড হলো, দেখো একটা তার আছে, যে তারটাকে এরকম গোল 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 করে স্প্রিং এর মতো করে পেঁচানো হয়েছে, কিন্তু তারা কিন্তু একে অন্যের সাথে টাচ করবে না। তাহলে তাকে আমরা বলতে পারি দেয়ারে এটা একটা সলিনয়েড। আই পরিমাণ কারেন্ট এই সলিনয়েডের ভিতর দিয়ে গিয়ে এদিক থেকে বের হয়ে আসবে। এখন এই সলিনয়েডটা এইরকম ভাবে আটকানো থাকে। দেখো এখানে কতগুলি গোল গোল জিনিস দেখতে পাচ্ছ, উপরের যে গোল জিনিসগুলি আছে সেগুলিতে এইরকম আছে। এক মিনিট আমি আঁকার চেষ্টা করি একটু। উপরে যেগুলি আছে সেগুলিতে এরকম গোল দেওয়া আছে, এই গোলের মাঝখানে একটা এরকম বিন্দু দেওয়া আছে, ঠিক আছে? আর নিচে যেগুলি গোল আছে সেই গোলগুলিতে দেখো এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, এখানে একটা ক্রস দেওয়া আছে, এইভাবে একটা ক্রস দেওয়া আছে। আবার ইন্টারনেটে আনস্টেবল হয়ে গেছে, একটু বাইরে গিয়ে ক্লাস নিই। সরি আমি একটু বাইরে নিয়ে যাচ্ছি, ল্যাপটপটা বাইরে নিলে মনে হয় ক্লাসটা ভালো নিতে হবে। আমি একটু বাইরে চলে যাই। আচ্ছা এখানে কি তোমরা শুনতে পাচ্ছ এখন? তোমরা শুনতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই বাইরে মনে হয় একটু নেটওয়ার্কটা ভালো আছে, আমি বাইরে দাঁড়ায় ক্লাস নিই। তাহলে এখানে যে গোল বিন্দু আছে এটা দিয়ে বোঝাচ্ছে হলো আমার একটা তার এদিক থেকে বের হয়ে আসছে, এদিক থেকে তার একটা বের হয়ে আসছে। এখানে আবার রাখতে পারছি না কারণ দাঁড়িয়ে আছি, একটা চেয়ার নিয়ে বসে নি, জাস্ট এ মিনিট। হ্যাঁ এখানে একটা তার বেরিয়ে আসছে, আর এই ক্রস দেওয়ার অর্থের অংশ হলো একটা তার এদিকে ঢুকছে। তার মানে যে তারগুলি এদিক থেকে বেরিয়ে আসতেছে, যে তারগুলি একটু এদিকে বেরিয়ে আসতেছে সেগুলি ঢুকতেছে, আবার সেটা আবার ওদিকে গিয়ে আবার ঘুরে আবার আসতেছে, আবার ওখান থেকে ঠিক এইটা যেভাবে ফলো করতেছে এই জিনিসটা কিন্তু তাই। এখন আমি এটার ভিতর চারটা অংশ কেটে নিলাম, পি কিউ আর এস চারটা অংশ কেটে নিলাম, ঠিক আছে? এটা হলো দূরত্বটা হলো এল পরিমাণ। এখন আমি এটাকে ইয়ার সূত্রে ফেলবো। আমার এখন আবার একটু মুছতে হবে,
এই জায়গাগুলো একটু মুছতে হবে, যেগুলোকে আমি দাগ দাগ দিচ্ছি এগুলি মুছে নিই, তা মুছে তারপরের পৃষ্ঠায় যাই। তারপর আমরা দেখো এই সূত্রটা ব্যবহার করতেছি, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আইএন। মিউ জিরো আইএন মানে হলো এখানে এন সংখ্যক পাক আছে, এখানে কিন্তু আগে একটু কথা লেখা ছিল, আমি হয়তো মিস করে গেছি। কনসিডার এ স্ট্রেট লং সলিনয়েড অফ লেন্থ এল হ্যাভিং এন টার্ন। তার মানে ক্যাপিটাল এন পরিমাণ এখানে পাক দেওয়া আছে, আর এন হলো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। তার মানে হোয়াট ইজ স্মল এন? স্মল এন মানে হলো তোমার, স্মল এন মানে হলো ক্যাপিটাল এন ডিভাইডেড বাই এল, তাই না? তার মানে হলো এন হলো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। ক্যাপিটাল এন কে আমি এল দিয়ে ভাগ করলে এখানে প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ টার্ন আছে সেটা আমি বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এই প্রতিটা টার্নে প্রতি একক দৈর্ঘ্যে আমি যেহেতু এল পরিমাণ নিছি, মিউ জিরো আইএন পরিমাণ কারেন্ট আছে। ধরো একটা টার্নে যদি আই পরিমাণ কারেন্ট থাকে, তাহলে এন সংখ্যক টার্নে আইএন পরিমাণ কারেন্ট আছে। আর মিউ জিরো কি জিনিস? মিউ জিরো হলো তোমার, মিউ জিরো হলো আমার ওই সূত্র থেকে আসছে, সেই সূত্রে আমি দেখছিলাম যে মিউ জিরো আছে, সেটা এখনো থেকে যাবে, ঠিক আছে? তো সেই সেই সূত্রে মিউ জিরো হলো ওটা। আচ্ছা, এখন আমি আরেকটু নিচে যাই, এটাকে বুঝতে হবে। এখন আমি এই যে সমীকরণটা আছে, এটা এই ছবিটার দিকে তাকিয়ে দেখো, সমীকরণের বাম পাশের এটাকে আমি চারটা অংশে ভাগ করে নিলাম। একটা অংশকে বললাম পি থেকে কিউ, পি থেকে কিউ, কিউ থেকে আর, কিউ থেকে আর, আর থেকে এস, আর থেকে এস, এস থেকে পি। ও এখানে মনে একটু আমি মনে হয় দাগ দাগ দিয়েছিলাম, সেই দাগ মনে রয়ে গেছে, এটা একটু মুছতে হবে। এইটা মনে আমি দাগ দিচ্ছি সম্ভবত। ও না না, তা তো না। ও না, রাবার রাবার কোথায়? ইরেজার এটা, এই যে, সরি, এখন ঠিক আছে। এখন তাহলে আমরা দেখো কিভাবে ভাগ করলাম, পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস, এস থেকে পি। এটা সমান সমান হলো মিউ জিরো আইএন, ডান পাশে যা ছিল তাই রইলাম। এখন দেখো পি থেকে কিউ যদি আমি কনসিডার করি, পি থেকে কিউ, তখন এখানে ডিএল হলো এই বরাবর, আর কিন্তু বি হলো এই বরাবর, ঠিক আছে? বি ম্যাগনেটিক ফিল্ডে এইভাবে কাজ করে, তার মাঝখানে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। তার মানে বি ডিএল cos 0 ইকুয়াল টু বি বি, এটা ডি লিখছে নাকি কি লিখলো? এটা তো এল হওয়ার কথা ছিল, ডিএল মানে এখানে ক্যাপিটাল এল হওয়ার কথা ছিল। যাই হোক, এটা পরের লাইনে গিয়ে বুঝবো এটা ঠিক আছে কিনা। আর বাকি যে কয়টা আছে সে সবগুলিতে দেখো, কিউ থেকে আর, বি ডট ডিএল এখানে হলো মাঝখানে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, এস থেকে পি এটাও 90 ডিগ্রি, এগুলো 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে মানে আমি শুধুমাত্র আর থেকে এস যেটা, ও এখানে পি থেকে কিউ বাদে আর থেকে এস দুইটা কিন্তু একই দিতে। এখানে হলো বি ইজ 0 ইনসাইড দ্য সলিনয়েড। একটা সলিনয়েডের ভিতরে, এটার ভিতরের যে জায়গাটা আছে সেই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ড কাজ করে না, তখন ম্যাগনেটিক ফিল্ড 0 থাকে। তার মানে শুধু এস থেকে আর, যে পি থেকে কিউ যে অংশটা আছে, এই অংশটা, সরি আমি যেটা বলছিলাম, সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড থাকে না, সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড থাকে। তাহলে পি থেকে কিউ পর্যন্ত যে অংশটা আছে সেই অংশে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, বাকিগুলি সবগুলি তাহলে 0 হয়ে গেল। তাহলে আমরা পরের যাই। এখানে তাহলে আমার শুধুমাত্র কোনটা বেঁচে থাকলো? পি থেকে কিউ, যেটাকে আমি বলবো বিডিএল, এটা সমান সমান হলো বিএল, ঠিক আছে? তার মানে বিএল ইকুয়াল টু 0 0 0 ইকুয়াল টু মিউ জিরো আইএন। তাহলে বি এর মান আমি পেয়ে গেলাম মিউ জিরো এন আই, আইএন থেকে এল দিয়ে ভাগ করলে আমি স্মল এন পাই। এটা কিন্তু আমরা এই যেখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার মানে দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ সলিনয়েড। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে। তো আমরা কয়েকটা রেজাল্ট এখানে তুলে ধরছি। এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ডের কয়েকটা রেজাল্ট আমরা নেট থেকে সংগ্রহ করছি। একটা হলো একটা ওয়্যারের ভিতর থেকে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তার থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড হলো এটার আমরা প্রমাণ করছি। তো সলিনয়েডের ভিতরে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড থাকে? মিউ জিরো এন আই।
সেটাও আমরা প্রমাণ করছি, এগুলি আমি প্রমাণ করি নাই। এটা হলো একটা কন্ডাক্টর আছে, যে কন্ডাক্টরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড এরকম হবে, তার বাইরে ম্যাগনেটিক ফিল্ড এরকম হবে, ঠিক আছে? বাইরেরটা আমরা দেখছি কিন্তু ভিতরেরটা আমরা দেখি নাই। এটা আমার আর প্রয়োজন নেই। আর এইটাকে বলা হয় টরয়েড। টরয়েড হলো একটা গোল জিনিস যাতে তার পেঁচানো থাকে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড এরকম। জাস্ট আমরা এগুলি মনে রাখার জন্য জিনিসটা একটু দেখব। তো এই হলো গিয়ে তোমাদের এই চ্যাপ্টারের সব বিষয়বস্তু। তো আমরা আশা করি যে এখন এই তোমাদের রেকর্ডিং গুলি দিয়ে দিলে তোমরা যদি পড়তে পারো আর কি। আজকে আমাদের আসলে নেট প্রচন্ড ডিস্টার্ব করছে, যার জন্য আমি আসলে খুব একটা সুবিধা করতে পারিনি, খুবই কষ্ট হয়েছে আজকে পড়াইতে। তো আমি প্রথমে একটু স্ক্রিনশট দিয়ে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলি নিয়ে নিই। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিছি। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি এখন বসে আছি বাইরে, বাইরে কিন্তু নেট ঠিক আছে, ইয়ার ভিতরে নেট ঠিক নাই। আচ্ছা, এখন আমাদের মিড টার্ম পর্যন্ত আমাদের পড়া শেষ হয়ে গেছে। এখন আমাদের কিন্তু আরেকটা ক্লাস টেস্ট নিতে হবে। তোমরা কবে দিবে ক্লাস টেস্ট? নেক্সট ক্লাস টেস্টটা আগামী সপ্তাহে দিবে, আগামী সোমবার। স্যার মিড টার্মের ডেটটা ঠিক করে দেন স্যার। ডেটটা আমি ঠিক করব নাকি ইউনিভার্সিটি ঠিক করবে? আমি তো স্যার জানি না। আপনি করবেন, আমাদের ক্লাস টাইমের ভিতরেই হবে। না, এখন প্রশ্ন এটা হলো তোমাদের 17 তারিখ থেকে শুরু, যত দূরে আমি জানি, ঠিক কি না? 19 তারিখ স্যার মনে হয়। 19 তারিখ থেকে শুরু। আজকে হলো গিয়ে তোমার 8 তারিখ। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা একটা ক্লাস টেস্ট দিয়ে দাও আগামী সপ্তাহে। তাহলে তোমার একটা চ্যাপ্টার আগে ক্লাস টেস্ট দিছো, ওটা পড়া হয়ে গেছে। আরেকটা চ্যাপ্টার যদি ক্লাস টেস্ট দাও, ওটা পড়া হয়ে যাবে। তারপর আরেকটা, এই চ্যাপ্টারটা শুধু বাকি থাকবে, এটা একটু পড়বা, পড়ে তারপরে মিড টার্ম পরীক্ষা দিবা, কারণ 3টা চ্যাপ্টারের উপর আমরা ক্লাস মিড টার্ম নিব। তো ঠিক আছে, আগামী সপ্তাহে তাহলে আমরা পরীক্ষা নিই। তোমরা না হলে কিন্তু তোমাদের পড়া হবে না, ক্লাস টেস্ট নিব আগামী সপ্তাহে। সিলেবাসটা আমি তোমাদেরকে দেখায় দিই, ঠিক আছে? সিলেবাসটা আমি তোমাদেরকে এখনই দেখা দিচ্ছি। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাকে সিলেবাসটা দেখাচ্ছি। আমরা এরপরে এই অংশটা পরীক্ষা নেব আগামী, ঠিক আছে? আমি যে কালার করে দিছি, খেয়াল করছো? চ্যাপ্টার 2 যেটা আর কি, কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স, এই জায়গাটা আমরা আগে পড়ি নাই। সেটা তোমরা চাইলে, তোমরা যদি মনে করো 3 দিবা তাহলে 3 দিতে পারো, তবে আমার মনে হয় 2টা দিয়ে দাও, ঠিক আছে? 2 পড়া হয়ে যাক, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট আমরা আগামী, ওটা পড়বে হলো 13 তারিখ। না, 13 তারিখ কি? হ্যাঁ, 13 তারিখ। 13 তারিখ আমরা এই চ্যাপ্টার 2 এর পরীক্ষা ক্লাস টেস্ট নিব। ম্যাথ থাকবে, বুঝতে পারতেছো? কিছু থিওরি থাকবে, কিছু ম্যাথ থাকবে। তারপরে তোমরা পরীক্ষাটা দিয়ে দাও। তো আমরা তারপরের দিন, তোমাদের আজকে ম্যাগনেটিক ফিল্ডটা তোমরা একটু পড়ে দেখবা। যদি সমস্যা হয় আমরা তাহলে আগামী বুধবার ওয়েডনেসডেতে প্রয়োজন হলে একটা রিক্যাপ করবো এটা, কারণ এটা কিন্তু একটু বুঝতে কষ্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে? সো আমরা দরকার হলে একটু রিক্যাপ করে তারপরে চ্যাপ্টারে পড়ে যাব। আগে আমরা একটু আলোচনা করব যে তোমরা কোথায় কোথায় বুঝো নাই। তোমরা যদি আমাকে একটু জানায় দাও যে এই জায়গাগুলিতে আমরা বুঝতে পারছি স্যার না। কিছু থিওরি থাকবে, কিছু ল্যাব থাকবে মানে? হ্যাঁ স্যার আপনি যে বলেন কিছু থিওরি থাকবে, কিছু ল্যাব হ্যাঁ, থাকবে। কিছু ম্যাথ থাকবে, ম্যাথ, ও ম্যাথ। অঙ্ক। জি স্যার। ওখানে তো তুমি তো সার্কিট টার্কিটের অঙ্কগুলি করছো কিছু, ঠিক জি আছে? কিছু অঙ্ক থাকবেই, না হয়তো আর শিখতে পারবে না। ল্যাব ভাবছো নাকি? ল্যাব না, ম্যাথ থাকবে, ম্যাথ। আচ্ছা, যাই হোক, এখন আমরা তাহলে আগামী স্যার। বুধবার ম্যাগনেটিক ফিল্ডটা একটু রিভিউ করব, কারণ আজকের ক্লাসটা যে কি হয়েছে এটা আমি নিজেই বুঝতে পারছি। স্যার। হ্যাঁ, প্লিজ বলো। কেউ কিছু বলছো? আমরা নেক্সট ওয়েডনেসডেতে ম্যাগনেটিক ফিল্ডটা বারবার আনস্টেবল হয়ে যাচ্ছে। নেক্সট ওয়েডনেসডেতে ম্যাগনেটিক স্যার। ফিল্ডটা একটু, হ্যাঁ বলো। সিটিটা স্যার আমরা বুধবার দিন দেই।
সিডি জি স্যার, বুধবার। বুধবার দিন দিলে ভালো হয়। স্যার হুম। সোমবার দিন আমাদের একটা এক্সাম আছে। স্যার আমরা তো অনেকেই হচ্ছে ল্যাব করিনি, তো স্যার আমরা করে একটু টাইমও পাবো আচ্ছা তাহলে। ঠিক আছে, বুধবার দিতে চাইলে বুধবার দাও। তাহলে তোমরা, আমি তাহলে শোনো, ম্যাগনেটিক ফিল্ড যেই চ্যাপ্টারটা, এটা তাহলে তোমাদের আগে পড়তে হবে। পড়ে আমি আজকে এটা আপলোড দিব, তোমরা একটু ক্লাসটা একটু খেয়াল করে কোথায় কোথায় বুঝে যায়নি একটু যদি বলো, তাহলে আমি আগামী সোমবারে ম্যাগনেটিক ফিল্ডটা প্রথমে একটু রিভিউ করব। কারণ আজকে আমার ধারণা যে ক্লাসটা বারবার হ্যাম্পার হয়েছে। তো আমার মনে হয় যে তোমাদের, আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডটা এটা একটু একটু রিভিউ করার পরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ক্লাসটা শুরু করব। ঠিক আছে? ঠিক আছে, এটা সমস্যা নাই তো নাকি? তোমরা একটু আমাকে আজকে ক্লাসটা আমি আপলোড করার পরে তোমরা একটু গুগল ক্লাসরুমে জানাতে পারো, বা মেসেঞ্জারে কিন্তু আমি খুঁজে পাই না, লেখাগুলি উপরে চলে যায়। তো তোমরা গুগল ক্লাসরুমে যদি একটু কমেন্ট পাঠাও যে আমি এই এই জায়গাগুলি বুঝি নাই, তাহলে আমরা আগামী বুধবারে এগুলি আবার একটু রিভিউ করব। ঠিক আছে? সরি, সোমবারে। ওকে, তো আগামী এটা বুঝতে পারছি না, বারবার নেট আজকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, খুব অনেকবার ডিসকানেক্টেড হলো। এখন যে কি করার আছে আর বুঝতে পারতেছি না, আর নেট দেখছি খুব খুব উইক। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে শেষ করি। ঠিক আছে?